আচ্ছা, তো আমরা শুরু করে দিই না? গত ক্লাসে আমরা হচ্ছে একটা এসি পাওয়ারের ইয়া দেখেছিলাম। তো আমরা এসি পাওয়ারের জন্য যে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার সেটা ডিফাইন করেছিলাম এভাবে, পিটি হচ্ছে ভিটি ইনটু আইটি। ঠিক আছে? প্রত্যেক দুইটার যদি সেম ফ্রিকোয়েন্সি হয় আর দুইটার যদি একটা করে ফেজ থাকে থিটা বি আর থিটা আই, এটাকে আমরা পরে হচ্ছে ইয়া করেছিলাম, একটু ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করে এরকম একটা ফরম্যাটে নিয়ে এসেছিলাম। সাইন লিখলাম cos 2 ওমেগা টি প্লাস থিটা বি প্লাস থিটা, মনে আছে? আচ্ছা, এই ফরম্যাটে আনার পরে আমরা বলেছিলাম এইটা হচ্ছে এমন একটা কোয়ান্টিটি এটার ভিতর কোনো টি নাই, নো টি। দ্যাট মিন্স দিস ইজ এ ডিসি কোয়ান্টিটি। এটা একটা এভারেজ ভ্যালু বলতে পারি আমরা। এই পিটি এর যদি এভারেজ ভ্যালু আমরা বের করি, এটা হবে হচ্ছে পি এভারেজ। এবং এইটা একটু খেয়াল করে দেখো, থিটা বি মাইনাস থিটা আই ফেজ ডিফারেন্স যতই হোক, এটা হচ্ছে তোমার পজিটিভ হবে এই জিনিসটা। মানে ভোল্টেজ লিডিং হোক কারেন্ট লিডিং হোক, জিনিসটা পজিটিভ হবে কজের ব্র্যাকেটের অ্যাঙ্গেল। এটা নেগেটিভ হবে কখন? নেগেটিভ হবে যদি এটা 90 ডিগ্রির চেয়ে বড় হয় এই ডিফারেন্সটা। তো এই ডিফারেন্সটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে যখন হচ্ছে আসলে কেউ পাওয়ার সাপ্লাই দিচ্ছে, সাপোজ ভোল্টেজ সোর্স। ঠিক আছে? কিন্তু আর এল আর সি এইসব কেসে এটা কখনো নেগেটিভ হবে না। আচ্ছা, এনিওয়ে, সো ভোল্টেজ লিডিং হোক ল্যাগিং হোক তার উপর এটা ডিপেন্ড করে না যে এটা কি ইয়া কিনা, পজিটিভ না নেগেটিভ। এটা গেল আমাদের এভারেজ পাওয়ার। আর নিচের পার্টটার দিকে যদি তাকাই, এই পার্টটা কি হচ্ছে? এটা একটা সাইনোসয়েড উইথ ডাবল দ্য ফ্রিকোয়েন্সি অফ আওয়ার ভোল্টেজ অর কারেন্ট। ঠিক আছে? এবং এইটা এই পার্টের যদি আমরা এভারেজ ভ্যালু নেই, এটা এভারেজ ভ্যালু শূন্য হবে। কজ ওমেগা টি এর মানে সাইন বা কজ এর এভারেজ ভ্যালু ওভার এ ফুল সাইকেল ইজ জিরো। তো এটা হচ্ছে কোনো এভারেজ ভ্যালু জিরো, কিন্তু এটা একটা অসিলেশন আছে। এই অসিলেশনটা কেন হচ্ছে? এই পাওয়ার বা এনার্জির মধ্যে অসিলেশনটা আমরা ইন্ডিকেট করতেছি কি, ডিউ টু দ্য স্টোরেজ এলিমেন্ট ইন দ্য সার্কিট। স্টোরেজ এলিমেন্টকে এল আর সি, তারা কি হয়, তারা হচ্ছে সোর্সের কাছ থেকে কিছুক্ষণ পাওয়ার নেয়, আবার একটু পরে পাওয়ারটা রিটার্ন করে দেয়। তারা কোনো পাওয়ার কনজিউম করে না। অ্যাজ এ রেজাল্ট এই অসিলেশনটা হয়। ঠিক আছে? কোয়ার্টার সাইকেলে পজিটিভ পাওয়ার, কোয়ার্টার সাইকেলে নেগেটিভ পাওয়ার। ওকে? তো যদি আমার সার্কিটে কোনো স্টোরেজ এলিমেন্ট না থাকে তাহলে এটা থাকবে না, শুধু ডিসি পাওয়ার। মানে ডিসি মানে কি? হ্যাঁ, সেটা হবে না ঠিক এক্স্যাক্টলি। এটার মধ্যে এসি পাওয়ার, তো এসি ভোল্টেজ কারেন্ট যেহেতু নড়তেছে একটা থাকবে। বাট সার্কিটে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে এই পার্টটা থাকবে না। ঠিক আছে? এভারেজ ভ্যালু জিরো হয়ে যাবে। এটা আসলে পাওয়ার কনজিউম বা হোয়াট এভার, এভারেজ পাওয়ারটা আসলে আমাদের যে পাওয়ার কনজিউম হচ্ছে সেটা। এগুলা ছিল গতকালকে আলোচনা। আমরা হচ্ছে আজকে নেক্সট পার্টটা দেখবো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এটা কিন্তু আমরা অলরেডি ডিসি তে পড়ে ফেলছি। কোথায় পড়ছিলাম বলতো? এই একটা লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার কখন ফ্লো করে? আরএল যদি আরথেভেনিনের আরথেভেনিনের সমান হবে, সমান হয়। আরথেভেনিনের হ্যাঁ, সমান হতে হবে সেটাই তার। সেটাই। আর এল যখন আরএল আর ইকুয়াল থেভেনিন এর সমান হবে তখন হচ্ছে আমার পাওয়ার ট্রান্সফারটা ম্যাক্সিমাম হবে। এখন আমরা এসির জন্য চেক করব পাওয়ার ট্রান্সফারটা কখন ম্যাক্সিমাম হবে। এই যে, তাহলে আমাদের এখন কি হচ্ছে, আগের মতো যেটা ছিল আর এল এর জায়গায় এসি তে জেড এল দিয়ে আমাদের রিপ্লেস করতে হবে। বুঝতে পারতেছে এখন কমপ্লেক্স নাম্বার এগুলো। ঠিক আছে? তাহলে আমাদের রেস্ট অফ দ্য লিনিয়ার সার্কিট আছে, এটাকে যদি আমরা একটা সিম্পলিফাই করে একটা থেভনিন ইকুইভ্যালেন্ট নিয়ে আসি, একটা ভি থেভনিন আছে, একটা জেড থেভনিন আছে। ঠিক আছে? এবং হচ্ছে আমি একটা লোড লাগাইছি জেড এল। এখন আমাকে কি করতে হবে? জেড এল এর ভ্যালু কত হইলে আমাদের এই জেড এল এ পাওয়ার ট্রান্সফারটা ম্যাক্সিমাম হবে? তো এই দেখো একটু ক্যালকুলেশন করতেছে যে জেড থেভনিনটাকে ভাগ করলো দুই ভাগ, আর থেভনিন প্লাস জে এক্স, রিয়েল আর ইমাজিনারি পার্ট। লোডটাকে দুই ভাগে ভাগ করলো, রিয়েল আর ইমাজিনারি পার্ট।
লাল কালার নেই, কালোতে দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এখন তাইলে কারেন্ট কি হবে? কারেন্ট ইকুয়াল টু ভি বাই যোগফল। কারেন্টের ম্যাগনিটিউড কত হবে? এই পুরাটার ম্যাগনিটিউড। ঠিক আছে, ভিথেভনিন কে যদি আমরা রেফারেন্স ধরি, সাপোজ এটাকে যদি তাহলে অ্যাঙ্গেল 0 ধরে ফেলি, তাহলে এটার ম্যাগনিটিউড এটা নিজেই। ঠিক আছে, আর নিচেরটার ম্যাগনিটিউড কি হবে? রিয়েল পার্ট গুলা যোগ রুট a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? a প্লাস i b এর ম্যাগনিটিউড হচ্ছে a রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই রিয়েল পার্ট দুইটা যোগ করে a বানায় ফেললাম, ইমাজিনারি পার্ট দুইটা যোগ করে b বানায় ফেললাম, ম্যাগনিটিউড হবে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন বলবো ম্যাগনিটিউড কেন লাগতেছে? কারণ আমাদের পাওয়ারের যে ডেফিনিশন দেখছিলাম, হাফ VMIM cos থিটা b মাইনাস থিটা i, এই পাওয়ারটা আমরা বলতেছিলাম এটা আসলে পাওয়ার কনজিউমড ইন দ্য রেজিস্ট্যান্স, তাই না? ক্যাপাসিট্যান্স আর ইন্ডাকট্যান্স তো পাওয়ার খায় না কোনো। তাহলে রিয়েল পাওয়ার অ্যাকচুয়ালি পাওয়ার কনজিউম করতেছে হচ্ছে ইয়া আমাদের রেজিস্ট্যান্সটা। তাহলে যদি সেটা ট্রু হয়, খেয়াল করে দেখো, তাহলে এটা আসলে আবার আরেকটা ফরম্যাটে আমরা লিখতে পারি। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ইয়া কত, পাওয়ার কনজিউম কত, আই স্কয়ার আর না? ঠিক আছে, সেই ফরম্যাটে লেখা যায় আই স্কয়ার আর। এখানে আইটা আসলে আই এর মানে এটা আসলে আই আরএমএস ছিল। ঠিক আছে, পিক এর জন্য যদি লিখতে হয় এটা আসলে আই বাই রুট টু, আরএমএস কি পিক বাই রুট টু, তাই না? পিক বাই রুট টু স্কয়ার আর। ঠিক আছে, বা এটা আসলে পিক ভ্যালু দিয়ে যদি করি হাফ আই এম স্কয়ার আর। ঠিক আছে, এই অ্যাবসলিউট ভ্যালু দিয়ে অ্যামপ্লিটিউডটা বোঝাচ্ছে খালি, হাফ আই স্কয়ার আর। সো এই যে এই ফর্মুলাটা ইউজ করতেছে ওখানে, যে আমি হচ্ছে আর আমাদের যে এই জেড এল এর ভিতর আসলে আছে আর এল প্লাস জে এক্স এল, তার মধ্যে বলতেছি এক্স এল এ কোনো পাওয়ার কনজিউম হবে না, কনজিউম করবে খালি আর এল। তাহলে আর এল এর মধ্যে দিয়ে পাওয়ারটা যদি মাপি তাহলে এনাফ হবে। আর এল এর পাওয়ার কত? হাফ আই স্কয়ার আর। ঠিক আছে, তাহলে ওই ফর্মুলাটা দিয়েছে। তাহলে আই এর ম্যাগনিটিউডটা বের করা লাগবে। ওই ম্যাগনিটিউড বের করার জন্য আমি যে কথাটা বললাম, অ্যাবসলিউট ভ্যালু বের করছে। আর স্কয়ার তো স্কয়ার রুটটা চলে গেছে স্কয়ার আই স্কয়ারের কারণে। এটার উপর একটা স্কয়ার রুট ছিল, আবার উপর একটা স্কয়ার ছিল, দুইটা মিলে কাটাকাটি চলে গেছে, ইত্যাদি করে এই জিনিসটা আসছে। এখন খেয়াল করে দেখো, ডেলিভার্ড পাওয়ার কার কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে দেখো, আমার সার্কিট যদি ফিক্স থাকে, ভি থেভনিন আর জেড থেভনিন ফিক্স, দ্যাট মিন্স ভি থেভনিন, আর থেভনিন, এক্স থেভনিন এগুলো কনস্ট্যান্ট। ভ্যারি করতেছি কোনটা বলো তো? লোড ভ্যারি করতেছি, লোডটা ইজ চেঞ্জিং। লোড যদি চেঞ্জ হয় তাহলে আর এল আর এক্সএল দুইটাই আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। ইন দ্যাট কেস আমাকে আসলে মানে আমরা যেটা করছিলাম ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বের করার সময়, মনে আছে কেমনে বের করছিলাম? আর থেভনিন ইকুয়ালস টু আরএল ধরে এটা করে না করেছিলাম। না, এই 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 শর্তটা আসছিল করতে, পাওয়ারের ডেরিভেটিভ জিরো, তাই না? ডিপিডিআর ইকুয়াল টু জিরো করছিলাম ম্যাক্সিমাম ইয়েস বের স্যার। করার জন্য। জি স্যার, ফার্স্ট এখন ডেরিভেটিভ জিরো। হ্যাঁ, ফার্স্ট ডেরিভেটিভ জিরো, সেটা এখন যদি এখানে অ্যাপ্লাই করতে যাই, এখানে আসলে এটা দুইটা যেহেতু ভ্যারিয়েবল, তাহলে এটা পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এখন ডিপি না দিয়ে ডেল দিয়ে লিখতেছে এই জন্য। ঠিক আছে, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্সএল আর একটা হচ্ছে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আরএল। যখন আরএল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তখন এক্সএল পার্শিয়াল ডেরিভেটিভ তোমরা পাইছো? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, ম্যাথে তাহলে ছিল। যখন আরএল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এক্সএল কে কনস্ট্যান্ট ধরবো আর ভাইস ভার্সা। সো ওইগুলা করছে, হ্যাঁ দুইটাই করছে, করার পরে বলতেছে যদি আমি ওভারঅল জিনিসটাকে ইয়া করতে চাই, ম্যাক্সিমাইজ করতে চাই, তাহলে দুইটাই শূন্য হইতে হবে। ঠিক আছে, তো এটা কি ইকুয়াল টু জিরো যদি অ্যাপ্লাই করে দেখা গেছে এটা আসতেছে এক্স ইকুয়াল টু মাইনাস এক্স থেভনিন। ঠিক আছে, আর এটাকে যদি জিরো অ্যাপ্লাই করে তখন আর এল এর ভ্যালু আসতেছে এইটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা বলতেছে আর এল এর ভ্যালু যদি কনস্ট্যান্ট থাকে এক্সএল এর কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম হবে? এই ভ্যালুটার জন্য, এক্সএল ইকুয়াল টু মাইনাস এক্স থেভনিন এর জন্য। আর আর এটা কি বলতেছে? এটা যদি বলতেছে এক্স থেভনিন যদি কনস্ট্যান্ট, সরি এক্সএল যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আর এল এর কোন ভ্যালুটার জন্য আমার ম্যাক্সিমাম পাওয়ার পাবো? সেটা হচ্ছে এই ভ্যালুটার জন্য। ঠিক আছে, তাহলে দুইটা যদি আমার মানে
দুইটাই আমি ভেরি করে করে কোন পয়েন্টে আমি ম্যাক্সিমাম পয়েন্ট পাবো, এটা হচ্ছে আরএল কনস্ট্যান্ট। যখন হচ্ছে এই দুইটা একসাথে ট্রু হবে তখন হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। দ্যাট মিন্স আমার এই এক্সএল ইকুয়াল টু -16 হবে, আরএল ইকুয়াল টু এখানে এক্সএল এর মানটা যদি বসাই দিই আরথেভনিন হবে। তো দ্যাট মিন্স জেডএল ইকুয়াল টু আরএল প্লাস এক্সএল টা হয়ে যাবে আরথেভনিন -16। দ্যাট মিন্স দা কমপ্লেক্স কনজুগেট। তাহলে এখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা এসি তে এসে একটু চেঞ্জ হয়ে গেছে স্লাইটলি। এখানে ইমাজিনারি পার্ট আছে বলে ওটা একটু আরেকবার স্যার লাস্টের অংশটা। আচ্ছা বলতেছি, আমি লাস্ট লাইনটা একটু বলে নেই। আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কখন হবে, জেডএল ইকুয়াল টু জেড এর কনজুগেট। দ্যাট মিন্স এটা যদি 1 + 2j হয় এটা 1 - 2j হইতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি ব্যাক করতেছি। এটা হচ্ছে আমাদের শর্তটা পাইছি। কোথায় সমস্যা হয়েছে বুঝতে? স্যার এই যে লাস্ট মানে x l = -x ছিল ওখান থেকে স্যার আরেকবার। এইটা তো এই যে এই দুইটা শর্ত থেকে পাইছি, তাই না? ইকুয়াল টু 0 বসায় বসে এগুলা ক্যালকুলেট করছে। তোমরা খাতা কলমে করলেই বুঝবা, এটা কঠিন কিছু না। নিচের ভগ্নাংশটা তো ইকুয়াল টু 0 এর কারণে চলে যাবে, সো এগুলা নিয়ে মাথা ঘামান লাগবে না। এইটা ইকুয়াল টু 0 সলভ করলেই পাওয়া যাবে। এনিওয়ে এই দুইটা পাইলা, পাওয়ার পরে দেখো ডেরিভেটিভ মানে কি? পার্শিয়াল ডেরিভেটিভ মানে যেটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো ওইটা ভেরিয়েবল, বাকিটা কনস্ট্যান্ট, তাই না? তো যখন এটা বের করতেছো কোন এক্সএল এর জন্য পাওয়ার ম্যাক্সিমাম হবে, তখন আরএল টাকে কনস্ট্যান্ট ধরে রাখছো। আর যখন বলতেছো আরএল কোন এক্সএল এর জন্য মানে কোন আরএল এর জন্য ম্যাক্সিমাম হবে, তখন এক্সএল টাকে কনস্ট্যান্ট ধরে রাখছো। ঠিক আছে, তো এখন যখন তুমি সবচেয়ে পিক পাওয়ার চাও তখন তোমাকে ধরো আমি তোমাকে স্বাধীনতা দিলাম, লোড যে লাগাবা তুমি এক্সএল ও ভেরি করতে পারবা, আরএল ও ভেরি করতে পারবা, বুঝতেছো? ইচ্ছা মতো ভ্যালু দিতে পারবা। তাইলে ওভারঅল পাওয়ারটা ম্যাক্সিমাম হবে কখন, যখন এই দুইটা কন্ডিশন এট দ্য সেম টাইম ট্রু হবে। ইয়েস স্যার। জি স্যার। বুঝাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা, দুইটা কন্ডিশনই একই সাথে ট্রু করে দিলাম। তাইলে হচ্ছে আমাদের খেয়াল করে দেখো x ইকুয়াল টু -x15 আর এখানের মধ্যে হচ্ছে x ইকুয়াল টু -x15 যদি বসাই দিই এই কন্ডিশনটা, এটা নাই হয়ে যায়। এটা নাই হয়ে গেলে rl ইকুয়াল টু r15 হয়ে যায়। তো আমাদের তাহলে এখন আমার সাথে বলো এসি তে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে কখন? স্যার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হচ্ছে ইয়ার মানে লোডের উপর নির্ভর করতেছে না। কমপ্লেক্স কনজুগেট। লোডের কমপ্লেক্স কনজুগেট হবে। ZL ইকুয়াল টু Z থেভনিন কনজুগেট। এটা হইলে আমাদের এসি তে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। হাউএভার ও ম্যাক্সিমাম ট্রান্সফার পাওয়ারের ভ্যালু কত হবে, ওই মান বসাই দিবে ওইখানে। এই যে আমাদের এখানে মান বসাই দিবে, বসাই দিয়ে এইটা আসবে। এখানে একটু ঝামেলা আছে, আমাদের ডিসির সাথে এখানে পার্থক্য আছে। ডিসি তে এখানে 4 আসছিল, এসি তে 8 আসতেছে। ইয়েস স্যার। কেন 8 আসতেছে বলতে পারবা? স্যার ওই আরএমএস ভাগে 1/√2 টা স্কয়ার করলে 2 হয়। হ্যাঁ আরএমএস এর ভিতরে একটা এগুলা সব পিকের জন্য, এই ফর্মুলাগুলো সব পিক ভোল্টেজের জন্য লেখা। আর পাওয়ারের জন্য আরএমএস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এই জন্য আমাদের এই ভিতরে হচ্ছে একটা করে হাফ আসতেছে সব জায়গায়, এখানে একটা এক্সট্রা হাফ আসতেছে। এটা ভি থেভনিন পিক ভ্যালুর জন্য এই ফর্মুলাটা লেখছে। আচ্ছা এনিওয়ে, এখন এইখানে যে শর্তটা দিছি, এই যে তোমাকে করতে দিছি, এখানে বলে দিছি আরএল আর এই ফর্মুলাটা আনার জন্য বলছিলাম আরএল আর এই আর থেভনিন দুইটাই তুমি ভ্যারি করতে পারবা, ইচ্ছা মতো ভ্যালু বসাইতে পারবা, তাইলে এই পিক ভ্যালুটা পাওয়া যাবে। এখন তোমাকে বললাম যে না, তুমি যে লোডটা লাগাইছো এটা পিওরলি রেজিস্টিভ, তুমি চাইলেও কোনো ইন্ডাকটেন্স বা ক্যাপাসিট্যান্স লাগাইতে পারবা না। দ্যাট মিন্স এক্সএল ইকুয়াল টু 0 বাই ফোর্স, মানে তোমার কাছে এটা এক্সএল লাগানোর কোনো অপশন নাই। তখন কি হবে বলতো? স্যার তখন জেডএল আর জেড থেভনিন সমান হয়ে যাবে। তখন আসলে এই না, এক্সএল ইকুয়াল টু 0 বাই ফোর্স, মানে তুমি লাগাইতে পারতেছো না, তোমার করার কিছু নেই। এক্সএল ইকুয়াল টু 0 তাহলে এখানেও 0, তাহলে আসলে আরএল ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ জেড থেভনিনের সমান হতে হবে। খেয়াল করে দেখো আর থেভনিন স্কয়ার প্লাস এক্স থেভনিন স্কয়ার, ঠিক আছে?
তো এখানে একটা মানে ব্যাপারটা হচ্ছে এইখানে যে পাওয়ারটা পাবা এটা কি আগের যেটা বলছিলাম যে এই কন্ডিশনের জন্য যে পাওয়ার যে জেড জেড ইকুয়াল টু জেড থেভেনিন কনজুগেট ওইটা সমান হবে? নো স্যার। হবে না। ইয়েস স্যার সমান এটাই হবে। বলতে যাচ্ছি এটা হচ্ছে মানে পিওরলি রেজিস্টিভ। ধরো খেয়াল করে দেখো, আমি বলতেছি বারবার করে, এক্সেল এর ভ্যালু ধরো যে আমি -1 0 1 ইত্যাদি বসাচ্ছি, আর ধরো যে আমি ধরে নিলাম যে জেড থেভেনিনটা ছিল আমাদের 1+1 জে, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে হয়তো দেখা যাবে যখন আমাদের আর এল ভ্যারি করতেছি, ঠিক আছে, আর এটা হচ্ছে ধরো পাওয়ার, আমি আন্দাজি রাখতেছি, বুঝতেছো ছবিগুলা? ধরো যে এটা হচ্ছে যখন, আচ্ছা না, জিরো জিরো হতে থেকে শুরু হবে ছবিগুলো, এইগুলো আমি কিন্তু হিসাব করে রাখতেছি না, ঠিক আছে? আমার কথা বোঝা যাচ্ছে কি হচ্ছে? লাইক আর এল ভ্যারি করে এক্সেল যদি কনস্ট্যান্ট রাখো, কোন একটা পয়েন্টে আমার পিক পাওয়ার পাওয়া যাবে, এই যে পিক পাওয়ার পাওয়া যাচ্ছে। কিন্তু কোন মানে পিক পাওয়ার পাইলো, যেমন ধরো এক্সেল ইকুয়াল টু 0 মানে কি পিউরলি রেজিস্টিভ, এই কেসটা যে আমি আর এল ভ্যারি করে করে দেখো আর এলটা ভ্যারি করতেছি, এই পয়েন্টে পাওয়ার এত, এই পয়েন্টে তার চাইতে কম পাওয়ার, এই পয়েন্টে তার চাইতে কম পাওয়ার, এখানে ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছি। এই ম্যাক্সিমাম পাওয়ার শর্ত হচ্ছে এক্সেল ইকুয়াল টু 0 তে যদি ফিক্সড রাখি। কিন্তু আমি যদি এক্সেল ইকুয়াল টু আমার এই যে 1+1 যে এটার যদি কনজুগেট, দ্যাট মিন্স -1 যদি করতে পারি, +1 এর উল্টাটা -1 যদি করতে পারি, তাহলে আরো বেশি পাওয়ার পাওয়া সম্ভব। বুঝা গেছে আমার কথাটা? মনে হয় বুঝে যায়নি, তোমরা নিজেরা পড়ো, এটা আসলে ঠান্ডা মাথায় চিন্তা করলে হয়তো বুঝবা। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু সামারাইজ করি আমাদের এই যে ধরো একটা এক্সাম্পল দিই আন্দাজে, 10 অ্যাঙ্গেল 0, এখানে হচ্ছে 1+1 যে এটা হচ্ছে আমাদের থেভেনিন ভ্যালুটা, আর এখানে একটা লোড লাগাবো। কত লোড লাগাইলে পাওয়ার ট্রান্সফার হবে? যদি আমার কাছে ইন্ডাক্ট মানে আমাকে ইয়া দেয়, ফ্লেক্সিবিলিটি দেয়, আমি হচ্ছে দুই ধরনের লোডই লাগাইতে পারবো, রেজিস্টিভ এন্ড রিঅ্যাক্টিভ, তখন আমি এখানে কি লাগাইলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে? 1 - 1 জে, ঠিক আছে? এবং তখন কেন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে? দেখো যখন কারেন্টটা বের করব কি হবে, কারেন্টটা চিন্তা করো 1 জে কাটাকাটি হয়ে যাবে, তো শুধু রেজিস্ট্যান্স থাকবে, বুঝতেছো? আই হয়ে যাবে আসলে 10 অ্যাঙ্গেল 0 বাই 1 2। আমি যদি আর থেভেনিন আর এক্স থেভেনিন লিখে দিই, মানে ভ্যালু না বসাই, এটা হয়ে যাচ্ছে আর থেভেনিন মাইনাস জে এক্স থেভেনিন, কাটাকাটি করে দিলে 2 আর থেভেনিন, আচ্ছা এটা হচ্ছে ভি থেভেনিন ধরো, ঠিক আছে? সো দেখো যখন আমাদের ম্যাক্সিমাম পাওয়ার চলতেছে তখন আসলে পিউরলি রেজিস্টিভ হয়ে গেছে ওভারঅল লোড ইয়াটা, ইম্পিডেন্সটা, এবং এক্স এক্স সব কাটা চলে গেছে। অ্যাজ এ রেজাল্ট ভোল্টেজ আর কারেন্ট আসলে ইন ফেজ আছে, ঠিক আছে? সেম ফেজ, যেহেতু শুধু রেজিস্ট্যান্স আছে, এবং এই অবস্থায় আমাদের পাওয়ার ট্রান্সফারটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? আই স্কোয়ার আর, তাই না, হাফ আই স্কোয়ার আর এল, আর এল ইকুয়াল টু আর থেভেনিন ইন দিস কেস, ঠিক আছে? ওই ভিটিএইচ স্কোয়ার বাই 2 দুগুণে 4 আর আধা আছে 8 হয়ে গেল 8। এটা একটু আগে আমরা দেখছি। এটা হচ্ছে কেস যখন আমাকে এক্স লাগাইতে দিচ্ছে, এখানে এক্স লাগাইতে দিচ্ছে। তোমাকে এমন একটা কেস বলো যেখানে কোনো এক্স নাই। ফর এক্সাম্পল তোমাকে বললাম এখানে একটা লাইট লাগাইতে হবে, বাতি লাগাইতে হবে, ল্যাম্প হচ্ছে, এই ল্যাম্পটা কোন ধরনের ল্যাম্প? এটা হচ্ছে আমরা যে আগে ফ্লুরোসেন্ট না, এই যে ট্যাংস্টেন লাইট ছিল না, হলুদ হলুদ আলো আসতো, যে তোমরা দেখছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, ওই লাইট লাগাইতে পারবা। ওই লাইটকে আমরা মডেল করলে মোস্ট অফ এটা মেইনলি রেজিস্টিভ, সাথে খুব হালকা ইন্ডাকটেন্স আছে, ওইটা আমরা ইগনোর করতেছি।
তাহলে এটাতে খালি আর আছে, বুঝতেছো? তোমাকে বললাম খালি একটা রেজিস্টিভ একটা লোড আছে, দ্যাট মিন্স লাইট আছে একটা। এই লাইটটাকে কত রেজিস্ট্যান্সের লাইট লাগাইলে এই লাইটটার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার পাওয়া যাবে। এখন তুমি চাইলেও কিন্তু এখানে কোনো এক্স আনতে পারবা না, বুঝা যাচ্ছে? তোমাকে খালি লাইট লাগাতে বলছে, তখন কি করতে হবে? তখন আমার শর্ত যেটা হচ্ছে আর এল, যেটা আর এল এর ভ্যালু কি করতে হবে? এই রেস্ট অফ দ্য সার্কিটের অ্যাবসলিউট ভ্যালু সমান হতে হবে। দ্যাট মিন্স মডুলাস অফ জেড থেভেনিন, দ্যাট ইজ রুট আর থেভেনিন স্কয়ার প্লাস এক্স থেভেনিন স্কয়ার। ঠিক আছে? এবং এই ভ্যালুটা বসাই দিলে এখন কারেন্ট কেমনে বের করব? কারেন্ট হয়ে যাবে, বুঝেই যাচ্ছে এখানে, তখন ওই যে আর এল প্লাস আর থেভেনিন হবে প্লাস জে এক্স থেভেনিন হবে। কারেন্টের ভ্যালুটা ভাবে করে কারেন্ট বের করা যাবে, পাওয়ার বের করা যাবে সব। তো না সেকেন্ডের দরকার নেই, প্লাস জে এক্স থেভেনিন, এক্সেল নাই কোনো আর কি। আর এল এর ভ্যালু হচ্ছে এখান থেকে ক্যালকুলেট করে আনছি। তারপরে বসে ভ্যালু বের করবা, তারপর হাফ আর স্কয়ার আর বের করবা, মানে পাওয়ার বের করা যাবে মোট কথা। ঠিক আছে? এবং কোন পাওয়ারটা বড় হবে এই দুইটা পাওয়ারের মধ্যে, এই দুইটা কেসের মধ্যে, এই যে এই কেসটা আর অরিজিনাল কেসটা, এটার মধ্যে কোন কোন কেসটা পাওয়ার বেশি পাওয়া যাবে? হ্যাঁ, ওই যে স্যার আর এল যখন স্যার আর টিএইচ হোল স্কয়ার হবে তখন, মানে জেড এক্স স্কয়ার তখন বেশি পাওয়ার পাওয়া যাবে। কোনটা? এটা এই কেসে নাকি এই কেসে? এই দুইটা কেসের মধ্যে স্যার কোনটা সেকেন্ড বেশি? কেসটায়, So সেকেন্ড ZL equal to Z এটাতে, Thevenin. হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। এখানে আসলে আমরা এক্স থেভেনিন, মানে এখানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স কে, এই কেসে হচ্ছে আমরা ইম্পিডেন্স কে মিনিমাম ভ্যালুতে নিয়ে আসতে পারতেছি, কারণ সব এক্স কে আমরা কাটাই দিচ্ছি। আর এখানে যেহেতু চাইলেও আমি এক্স লাগাইতে পারতেছি না, এক্স কে আমরা নালিফাই করার অপশনটা নাই আমাদের। এনিওয়ে, হোপফুলি তোমরা বুঝতে পারছো কি হচ্ছে। আমরা হচ্ছে পাওয়ারের কয়েকটা অঙ্ক দেখবো, তারপর আরএমএস ভ্যালু, তারপরে কি আছে, পাওয়ার ফ্যাক্টর, অনেক কিছু আছে। কয়টা বাজে? 10:30। আচ্ছা, একটা অঙ্ক দেখে তারপরে চলে যাই। করে দাও অঙ্ক দেখি। ডিটারমিন দা ইম্পিডেন্স ZL অফ দ্য আচ্ছা, এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের অঙ্ক। এটা দিলে তোমরা করতে পারবা। এই ZL এর ভ্যালু কত হইলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে, এটা জাস্ট জেড থেভেনিন বের করবা। ঠিক আছে? করার পরে তো ওটা করবা, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা আসলে আমি, এটা হচ্ছে আর এল লাগাই দিয়ে বলছে কত হবে। এটা কি হবে? ওই যে দুইটা কেস দিয়ে দেখালাম, এটা হইতে হবে আর এল অফ অ্যাবসলিউট ভ্যালু অফ জেড থেভেনিন। ঠিক আছে? আর এখানে অ্যাপ্লাই করতে হবে ZL is equal to কমপ্লেক্স কনজুগেট। ঠিক আছে? এটা একটু খেয়াল রাখো, আর এল বললে হচ্ছে একটু এটা এভাবে করে করতে হবে, এছাড়া আর কিছুই নেই। কত দিলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়, এভারেজ পাওয়ার অ্যাবসর্ব বাই, তোমরা দেখলো হয়ে যাবে। আচ্ছা, নেক্সট স্টেপ আমাদের হচ্ছে ইফেক্টিভ ভ্যালু বা আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু তোমরা অলরেডি জানো, তাই না? আরএমএস মানে কি? রুট মিন স্কয়ার। আচ্ছা, এইটা দিয়ে আমরা পাওয়ার ক্যালকুলেট করি, তাই না? এখন আমাকে বলো কেন, মানে পাওয়ার ক্যালকুলেশনের সময় কেন এভারেজ ভ্যালু ইউজ করি না, কেন আরএমএস ভ্যালু ইউজ করা লাগে? এসি তে উঠানামা করে এজন্য। এভারেজ তো এসিতে 0 হয়। Average, হ্যাঁ। ঠিক আছে, ধরো এভারেজ, ধরো অ্যাবসলিউট ভ্যালু করে এভারেজ করলে কি হইতো? ওই ভ্যালুটা কেন কেন ইউজ করলাম না? কেন, মানে রুট মিন স্কয়ারই কেন করতে হবে? রুট মিনটা বেশি অ্যাকুরেট এজন্য। ইন এ সেন্স ঠিক আছে, বাট কেন অ্যাকুরেট হয় এটা বুঝতে পারছো আমার কথাটা? স্যার বর্গের আহ, যোগফলের আবার রুট, স্যার ওই জন্য এটা অ্যাকুরেসিটা একটু বেশি স্যার। আচ্ছা, এই জিনিসটা আসলে তোমাদের একটু ট্যানজেনশিয়াল, একটু তাও বলি। সেটা হচ্ছে
আমাদের তোমরা ম্যাথমেটিক্সে যখন মিন পড়বা অনেক ধরনের মিন আছে, ঠিক আছে? অনেক ধরনের মিন আছে। মিন আমরা যেটা বলি যে খালি যোগ করে সংখ্যা দিয়ে ভাগ, যে 10টা জিনিস থাকলে 10টা যোগ করে 10 দিয়ে ভাগ, এটাকে বলে অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, অ্যারিথমেটিক মিন। আরেকটা আছে জিওমেট্রিক মিন। সেটা হচ্ছে কি, 3টা সংখ্যা আছে ধরো এ বি সি, এটা ছিল অ্যারিথমেটিক মিন। জিওমেট্রিক মিন কি, এ বি সি গুণ করে 3টা সংখ্যা যদি থাকে কিউবিক রুট করতে হবে, 4টা থাকলে 1/4 করতে হবে পাওয়ার। ঠিক আছে, আবার আরএমএস তো আমরা বললামই, আরএমএস ধরো 3টা সংখ্যা থাকলে ওভাবে করে 3টা সংখ্যা যদি থাকে এটা আরএমএস কি। ঠিক আছে, এরকম আমাদের আসলে অনেক ধরনের মিন আছে। প্রত্যেকটা মিন আসলে ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেশন। এদের একটা মিনের একটা ডেফিনেশন হচ্ছে তোমার একটা অপারেশন থাকবে। কিরকম অপারেশন? ফর এক্সাম্পল যোগ বা সামেশন। এই অপারেশনটা তুমি ধরো 10টা বা অনেকগুলা সংখ্যার উপরে অ্যাপ্লাই করলা। 3টা সংখ্যা থাকলে সাম করলে কি হবে, a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, আচ্ছা মিন হচ্ছে, মিনের কাজ হচ্ছে তোমার এমন একটা সংখ্যা তোমাকে আউটপুট দিবে, ঠিক আছে, সাপোজ এক্স, বা ধরো যে সংখ্যাটা তুমি 3টা সংখ্যার ভ্যালু আলাদা আলাদা না দিয়ে তুমি সবগুলা সংখ্যাকে যদি ওইটা সমান ধরে নিতা, তাইলেও আমাকে সেম, এই সেম অপারেশনের জন্য সেম আউটপুট দিত। ফর এক্সাম্পল আমি যদি তাহলে কি করব, 3টা যোগ করলে এ প্লাস বি প্লাস সি পাই, এবং 3টাকে আলাদা আলাদা না ধরে 3টা ভ্যালু দিলাম এক্স বারের সমান, তাহলে যোগফল কত দিবে, 3x বার। এক্স বারের ভ্যালু যদি এমন হয় যে আমার এই আগের সেম ভ্যালুটা দেয়, আলাদা আলাদা ভ্যালু ইউজ করার বদলে সেম একই যদি অ্যাজিউম করি তারপরে সেম ভ্যালু দেয়, তাহলে এক্স বার ইকুয়াল টু কত? ঠিক আছে, দিস ইজ আওয়ার অ্যারিথমেটিক মিন। তাহলে অ্যারিথমেটিক কি, কোন মিনটা, কোন মিন? যেই মিনটা আসলে আমার সামেশন অপারেশনটাকে প্রিজার্ভ করে। ঠিক আছে, আমি অনেকগুলো সংখ্যা আছে, প্রত্যেকটা সংখ্যা নিয়ে যোগ করলে যে ভ্যালু পাবো সবগুলার এভারেজ ভ্যালু যদি অ্যারিথমেটিক মিনের সমান, সবগুলার ভ্যালু যদি অ্যারিথমেটিক মিনের সমান ধরে নিই, তাইলেও যোগ করে সেম ভ্যালুটা পাবো। আমার কথা বোঝা গেছে? জি স্যার। তো জিওমেট্রিক মিন কি, একই জিনিস, এখানে অপারেশনটা হচ্ছে গুণের জন্য, মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট, এটাকে পাই দিয়ে দেখায় বোধহয়, যাই হোক মানে গুণের জন্য 3টা সংখ্যা গুণ করব, গুণ করলে কি পাবো, a প্লাস বি প্লাস সি। আমি জিওমেট্রিক মিন বের করার সময় কি করবো, গুণফলটাকে প্রিজার্ভ করব, 3টা ভ্যালু আলাদা আলাদার বদলে একটা এভারেজ ভ্যালু নিব, কিন্তু গুণ করলে একই জিনিস পাবো। ঠিক আছে, এই যে ডেফিনিশন মিলে গেছে। তো মিন মানে যে খালি যোগ করে ভাগ তা না, যে কোনো অপারেশনের জন্য মিন বের করা যাবে। ঠিক আছে, আরএমএস টা হচ্ছে আসলে কি, স্কয়ার ভ্যালু এভারেজটাকে প্রিজার্ভ করে। ঠিক আছে, আমি যদি 3টা জিনিস আছে এবিসি, তাদের স্কয়ারের হ্যাঁ স্কয়ারের যোগফল রাখি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ঠিক আছে, স্কয়ারের যোগফলকে প্রিজার্ভ করতেছি। আর আরেকটা কি, এটা এভারেজ ভ্যালু নিলাম, এক্স স্কয়ার এক্স বার স্কয়ার এক্স বার স্কয়ার এক্স বার স্কয়ার। যোগফল যদি আমি প্রিজার্ভ করি, এক্স বার কি হয়ে যায় বলতো, আরএমএস। মানে আরএমএস এর প্রপার্টিটাই হচ্ছে, একটা আরএমএস মিনটা হচ্ছে এমন একটা মিন যেটা হচ্ছে সামেশন অফ দ্য স্কয়ার কে প্রিজার্ভ করে। এটা কেন ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট? পাওয়ারের ডেফিনেশন কি? পাওয়ারের ডেফিনেশন হচ্ছে পি ইজ ইকুয়াল টু ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার যদি থ্রু এ রেজিস্ট্যান্স আমরা বলি আই স্কয়ার আর। তাহলে যদি একটা এসি কারেন্ট যাচ্ছে একটা রেজিস্ট্যান্সের থ্রুতে, তখন কি করতে হবে, যে কোনো মোমেন্টের পাওয়ার হচ্ছে আই স্কয়ার আর। আমার যদি এভারেজ পাওয়ার বের করতে হয় কি করতে হবে, এটাকে ই এভারেজ পাওয়ার পি এভারেজ কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, তারপর ভাগ করতে হবে, রাইট? জি স্যার। আচ্ছা, Yes, sir. এই যে আমরা
হিসাব করতেছি, এই যে এটা আসলে কি সামেশন না, ইন্টিগ্রেশন কিন্তু সামেশন। সো এই ইন্টিগ্রেট করার বদলে আমি যদি আই এর আরএমএস ভ্যালু নিয়ে ফেলি তাহলে আমার আসলে সেম প্রপার্টি দিবে, আই আরএমএস স্কয়ার আর আর এই জিনিসটা একই হবে, বুঝতেছো? এই জন্য আসলে আরএমএস ভ্যালুটা নেওয়া লাগে। এখানে আসলে আমরা আই স্কয়ার সামটাকে প্রিজার্ভ করা লাগতেছে। এনিওয়ে এই শুধু শুধু অনেক পেছাল পারলাম, আমরা অ্যাকচুয়াল কথা যাই। ইফেক্টিভ ভ্যালু কি, ইফেক্টিভ ভ্যালু বা আরএমএস ভ্যালু, ইফেক্টিভ ভ্যালু যে আরএমএস ভ্যালু হবে সেটা আমরা জানি না। প্রথম কথা হচ্ছে ইফেক্টিভ ভ্যালু কি। ইফেক্টিভ ভ্যালু কি, যে কোনো কারেন্টের একটা পিরিয়ডিক কারেন্ট, এটা সাইনোসয়েড না কিন্তু পিরিয়ডিক, দ্যাট মিন্স সাইনোসয়েড হইতে পারে, ট্রায়াঙ্গুলার হইতে পারে, রেক্টেঙ্গুলার হইতে পারে। Effective value of a periodic current is a DC current that delivers the same average power to a resistor as the periodic current. একটা রেজিস্ট্যান্স আছে, এটার ভিতর দিয়ে একটা পিরিয়ডিক কারেন্ট যাচ্ছে, আর আরেক এই সেম রেজিস্ট্যান্সটার ভিতর দিয়ে যদি আমি অন্য একটা ডিসি কারেন্ট পাঠাই, আই ইফেক্টিভ ধরো বললাম, ডিসি ভ্যালু যাচ্ছে, দেখা গেল দুইটার মধ্যে দিয়ে সেম পাওয়ার কনজিউম হচ্ছে, তাহলে এইটার যেই ভ্যালুটার কারণে এই জিনিসটা ট্রু হবে, এই ডিসি ভ্যালুটা, সেটাকে বলবো এই এসিটার ইফেক্টিভ কারেন্ট। ঠিক আছে, এটা এসি না আসলে, এটা পিরিয়ডিক একটা, এটা হচ্ছে ডিসি। ঠিক আছে, যেই ডিসি ভ্যালুর কারেন্ট যদি সেম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাঠায় সেম পরিমাণ পাওয়ার কনজিউম। P equal to I square R, এটা হচ্ছে ডিসিটার জন্য আর এটা হচ্ছে পিরিয়ডিকটার জন্য। আই এই দুইটা যদি ইকুয়াল সমান ধরে ফেলি, ইফেক্টিভটা হয়ে যাবে এইটা, দ্যাট ইজ আরএমএস। ডেফিনেশন অফ আরএমএস অটোমেটিক আসে। ঠিক আছে, এটা হচ্ছে পিরিয়ডিকটার জন্য আমাদের একটা পিরিয়ডের মধ্যে এভারেজ করতে পাওয়ার P equal to I, এটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার I স্কয়ার R, এরপর এটাকে টাইমের সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছে। ঠিক আছে, একটা ফুল পিরিয়ডে ইন্টিগ্রেট করে টাইম দিয়ে ভাগ করছে, দ্যাট মিন্স এভারেজ পাই গেছে। এটা হচ্ছে এভারেজ করলো ফর দ্য পিরিয়ডিক সিগন্যাল। আর ডিসি হইলে কি হইতো, আই স্কয়ার আর হইতো সিম্পলি ইফেক্টিভ ভ্যালু। তাহলে যেই ডিসি কারেন্টের জন্য এই দুইটা সমান হবে সেটাকে বলতেছি ইফেক্টিভ কারেন্ট, আই ইফেক্টিভ। ইকুয়াল করে দিলাম, তাহলে আই ইফেক্টিভ এর ডেফিনিশন পেয়ে গেলাম। এই ডেফিনিশন থেকে দেখে বুঝতেছি এটা আসলে আরএমএস ভ্যালু। ভি হইলে ভি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এগুলা দেখানোর কিছু নাই। এসি হইলে বা সাইনোসয়েড হইলে বাই √2, অ্যামপ্লিটিউড বাই √2। এই জন্য আমরা এতক্ষণ ধরে যত হাফ ভিএমআইএম কস থিটা পড়তেছিলাম, হাফ গুলো আসলে আমরা এখন বাই √2 আকারে ভিএমআইএম এর মধ্যে যদি ঢুকাই দিই, এগুলো সব আরএমএস ভ্যালু হয়ে যাবে। তাহলে ডিসি তে আমরা পড়তেছিলাম পি ইকুয়াল টু ভিআই, রাইট? এসি তে হিসাব করে যাচ্ছিল পি ইকুয়াল টু হাফ ভিএম এভারেজ পাওয়ার, যদি হিসাব করি ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই ইত্যাদি ইত্যাদি। আসলে এটা মিলতেছিল না, ভি এর সাথে হাফ ভিআই, হাফটা কই গেল, এখন আসলে হাফটা আরএমএস এর ভিতরে ঢুকে গেছে। এখন আবার আমাদের ডিসির সাথে পরিচিত ফরম্যাট আইসা পড়ছে। তারপরে আবার আমরা কারেন্ট যখন বলতেছিলাম, এসি কারেন্ট পি ইজ ইকুয়াল টু হাফ আইএম স্কয়ার, আর এখানেও একটা হাফ দেখে কেমন যেন লাগতেছিল, এটা যদি ভিতরে ঢুকাই দিই এটা আসলে আরএমএস হয়ে যাবে। ঠিক আছে, এসি পাওয়ার। সো পাওয়ারের অঙ্ক করার সময় একটু চেক করে নিবা, এই যে আমরা ফেজর গুলো আঁকছি, ফেজর গুলো লিখতেছি 10 অ্যাঙ্গেল 0, এটা কি আরএমএস এর সাপেক্ষে লিখছি নাকি অ্যামপ্লিটিউডের সাপেক্ষে লিখছি? বুঝতেছো আমার কথা? এগুলো একটু মাথায় রাখবা যখন পাওয়ারের অঙ্ক আসবে, কারণ অনেক সময় চাইলে আমরা এতক্ষণ এই আলোচনার আগ পর্যন্ত যতগুলা আমরা ফেজর লিখছিলাম, এটা 10 অ্যাঙ্গেল 0 বলতে বুঝাচ্ছিলাম 10 cos ওমেগা টি প্লাস 0, রাইট? কিন্তু এটা যে সবসময় ট্রু হবে তাই না, পরে চাইলে আমরা 10 এটাকে আমরা মানে এটার আরএমএস ভ্যালুকেও ফেজরে লিখতে পারি 10/√2 অ্যাঙ্গেল 0। তাহলে আমরা পাওয়ার বের করার সময় তখন আর ওই 2 দিয়ে ভাগটাগ করতে হবে না, কিন্তু পিক লেখার সময় √2 দিয়ে গুণ করতে হবে। বুঝে গেছে? সো প্রশ্নে লেখার সময় একটু চেক করে দেখবা যে অনেক সময় এই কোনটা দিয়ে লেখা কি বলা আছে কিনা বা কিছু। আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম পিরিয়ডিক সিগন্যালের জন্য করবে, তো তোমাদের ইন্টিগ্রেশন আমি দেখাইছি না, ওই ইন্টিগ্রেশনে আরেকটা কেস এসে বসছে, সেটা হচ্ছে ওই নন সাইনোসয়েডাল পিরিয়ডিক সিগন্যালের জন্য আরএমএস ভ্যালু বের করা। ঠিক আছে,
স্যার সাইনোসয়েডের জন্য তো ডাইরেক্ট সূত্র বসিয়ে দিলেই হবে তাই না? হ্যাঁ, সাইনোসয়েডের জন্য বের করা আছে, এটা কেউ তোমাকে প্রুফ করতে দিবে না। কিন্তু নন সাইনোসয়েডের জন্য কি করতে হবে, আমাদের পিস ওয়াইজ ফাংশন যেহেতু পুরোটা পিরিয়ড, একটা পিরিয়ডের জন্য আমাদের ফাংশনটা বের করতে হবে, এই যে বের করছি। এটা তোমরা অলরেডি করা দেখছো, এই যে চার্জ বের করার সময়, তাই না? ওভাবে করে ফাংশন বের করবে, তারপরে ইন্টিগ্রেট করতে হবে, এই যে এই ফর্মুলায় বের করলাম। বসানোর পরে পিস ওয়াইজ তো 0 থেকে 2 একটা সূত্র, 2 থেকে 4 আরেকটা সূত্র, তো 2 ভাগ করে লিখবা, লিখে তারপর ক্যালকুলেট করবা, করে এসে বলবা। ঠিক আছে? আচ্ছা, তো এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, আরএমএস ভ্যালু বের করা। হাফ ওয়েভ রেকটিফাইড সাইন ওয়েভ, রেকটিফাইড সাইন ওয়েভ মানে কি, দুইটা ওয়েভ, দুইটা ছিল, একটা পার্ট বাদ দিয়ে দিচ্ছে, রেকটিফাই হয়ে গেছে, এখন খালি কারেন্ট ওয়ান ডিরেকশন ফ্লো। এনিওয়ে, এই ধরনের ক্ষেত্রে আমাদের আরএমএস ভ্যালু কত হবে ইত্যাদি ইত্যাদি বের করতে হবে। হোপফুলি তোমরা এইগুলা অঙ্ক পরীক্ষা আসে, আবারও বলতেছি, তোমরা প্র্যাকটিস করবা এই ধরনের অঙ্ক। এখানে আমি কয়েকটা জিনিস এখানে নাই, কিন্তু পরীক্ষা টার্ম ফাইনালের প্রশ্ন ঘাটাঘাটি করলে দেখবা আসে। সেটা হচ্ছে এরকম একটা কোশ্চেন খুব পপুলার, সেটা হচ্ছে একটা সিগন্যাল দেওয়া আছে, উড়াধুরা একটা সিগন্যাল, সার্কেল, আমি জানি না, অনেক ধরনের উল্টাপাল্টা সিগন্যাল থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ ধরলো, এটা বললো যে এটা স্ট্রেট লাইন, এটা প্যারাবোলা ইত্যাদি, অনেক ধরনের হইতে পারে। ধরো যে এরকম একটা ওয়েব ফর্ম দিয়ে বললো যে এইটার কি কি বের করো, আরএমএস ভ্যালু বের করো, এভারেজ ভ্যালু বের করো, তারপরে ফর্ম ফ্যাক্টর এন্ড পিক ফ্যাক্টর বের করো, এই জিনিসগুলো বের করতে দেয়। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে আরএমএস ভ্যালু। আমরা কি জানি, আরএমএস ভ্যালু সূত্র পেয়ে গেছি। ধরো এটা আই 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 আসছিলাম গ্রাফ, এদিকে টাইম, এদিকে কারেন্ট ইন অ্যাম্পিয়ার। ঠিক আছে, তখন আমাদের আরএমএস ভ্যালু কি হবে, আই আরএমএস ইন্টিগ্রেশন 0 থেকে টি আই স্কয়ার ডিটি 1/t, এটা হচ্ছে আরএমএস ভ্যালু। এভারেজ ভ্যালু কি হবে, স্কয়ার লাগবে না এখানে, আর বাকি সব স্কয়ার রুট লাগবে। আই এভারেজ হচ্ছে 0 থেকে টি আই ডিটি 1/t। ঠিক আছে, জাস্ট সাম করে ভাগ। ফর্ম ফ্যাক্টর আর পিক ফ্যাক্টর, এই দুইটা হচ্ছে, আমি একটু বলে দিই, আমার ডেফিনেশন আমার ঠিক মনে নাই, খুব সম্ভবত এটা একটু তোমরা ইন্টারনেটে চেক করে দেখো, এই বইয়ের মধ্যে নাই এই ডেফিনেশনটা। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমার 1.11 আরএমএস বাই এভারেজ, আর আরেকটা হচ্ছে 2 by পিক pi I ভ্যালু naught. বাই আরএমএস, খুব সম্ভবত, আমি শিওর না, একটু প্যাচ খাইতে পারে, বুঝতেছো? এই ফর্ম ফ্যাক্টর আর পিক ফ্যাক্টর ডেফিনেশন তোমরা একটু নেটে সার্চ দিয়ে দেখো, এরকম কোন একটা ব্যাপার। সেটাই হবে কোনটা? তার ফর্ম ফ্যাক্টরটা হলো আইআরএমএস বাই আইএমএস, এটা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু পিক ফ্যাক্টরটা মেবি ভুল করছি, দেখো তো একটু পিক ফ্যাক্টরটা নেটে সার্চ দিয়ে কেউ। আচ্ছা তোমরা নিজেরা দেখো, পিক এগুলা আছে, এগুলা পরীক্ষা আসে, তো এই জন্য বলে রাখলাম। এই বইয়ের মধ্যে কেন যেন পাচ্ছি না আমি খুঁজে, কোথাও পাইলে আমাকে বলো। এগুলা ডেফিনেশন একটু নিজেরা দেখো। বেসিক্যালি এইগুলা বাইর করতে পারলে তুমি নিচে ডেফিনেশন জানলে তুমি বের করার কোনো ব্যাপার না, জাস্ট ভাগ করবা বসে বসে। এনিওয়ে, আচ্ছা তো পিক ফ্যাক্টর লিখছে স্যার আইএম বাই আইআরএমএস, স্যার পিক ফ্যাক্টর সমান লিখছে আইএম বাই আইআরএমএস। হ্যাঁ, তাহলে ঠিকই লিখছি, পিক বাই মানে আইএম মানে হচ্ছে অ্যামপ্লিটিউড না ম্যাগনিটিউড, কিন্তু এসি যদি না হয় তাহলে তো আসলে অ্যামপ্লিটিউড দুই পাশে সমান নাও হইতে পারে। ফর এক্সাম্পল এই এক্সাম্পলটা, এটা ধরো 5 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে -1 অ্যাম্পিয়ার,
তাহলে এখানে আইএম কত বসাবা? তখন হয়তো তখন ওই 5 মানে ম্যাক্সিমাম ভ্যালুটা বসান লাগবে, আই পিক, এই জন্য বলছি আই পিক। ঠিক আছে, বা এটা যদি 1 হইতো আর এটা যদি -5 হইতো তখনও 5 বসাইতো। এনিওয়ে তাহলে এগুলো একটু প্র্যাকটিস করবে, এই ধরনের জিনিসপত্র আসে। তারপর নেক্সট হচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে অনেক জ্বালাবে পরে, অ্যাপারেন্ট পাওয়ার এন্ড পাওয়ার ফ্যাক্টর। লাইক তোমাদের এই নেক্সট যত ধরনের ইলেকট্রিক্যালের কোর্স আছে, এই জিনিস তোমার দুনিয়া খালি জ্বালাবে, পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তো একটু মনোযোগ দাও। বাজে কয়টা? 45, আচ্ছা আর 15 মিনিট আছে। আমরা বললাম এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আই। ফেজর ফরম্যাটে যখন দিব, এভারেজ পাওয়ার বের করতেছে। আমাদের পাওয়ারটা আবার একটু লিখি। পিটি কি ছিল খেয়াল করে দেখো, ভিটি ইনটু আইটি, এটাকে আমরা কারিকুরি করে এই জিনিস নিয়ে আসছিলাম। ঠিক আছে, এরকম কিছু আছে। তারপর বলছিলাম এভারেজ করলে এটা কি হয়ে যাবে, এটা যখন এভারেজ করব 0 হয়ে যাবে, তাহলে এটাই থাকবে এভারেজ ভ্যালু। দিস ইজ দ্য এভারেজ ভ্যালু। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা, এবং এটাকে আবার এরপর আরো একটু মডিফাই করে লিখতে পারি কি, এটা আসলে 1/√2 1/√2 দিয়ে এটা আসলে আরএমএস এ নিয়ে ফেলতে পারি। ভিআরএমএস আইআরএমএস cos থিটা ভি মাইনাস থিটা আই। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা চিন্তা করি এটার সাথে ডিসি কম্পেয়ার করি। ডিসি পি, ডিসি কি হবে? ডিসি পাওয়ার হচ্ছে ভিআই, রাইট? তাহলে এটার সাথে যদি কম্পেয়ার করি, এইটা আর এইটা দেখতে একই রকম, তাই না? এইটাকে নাম দিয়ে দেয় এস। এস হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। দেখে যেরকম পাওয়ারটা যেটা হওয়া উচিত ছিল, তাই না? পি ইকুয়াল টু ভিআই, এই ফর্মুলা অনুযায়ী বলতেছে হওয়া উচিত ছিল পি ইকুয়াল টু এস ভিআই, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, এটার সাথে একটা ফ্যাক্টর গুণ হচ্ছে cos থিটা ভি মাইনাস থিটা আই। এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, আর যেটা দিয়ে গুণ করা লাগতেছে এটাকে নাম দিব পাওয়ার ফ্যাক্টর। অ্যাপারেন্ট পাওয়ারটা কি যে ভিআরএমএস আর আইআরএমএস এর গুণ? আরএমএস, সেটাই সেটাই। অ্যাপারেন্ট পাওয়ার প্রোডাক্ট অফ আরএমএস ভ্যালু অফ ভোল্টেজ এন্ড কারেন্ট। ঠিক আছে, জাস্ট দুইটা ভিআরএমএস আরএমএস এর গুণফল। আর এই যে ফ্যাক্টরটা দিয়ে যে গুণ করতেছে cos থিটা ভি মাইনাস থিটা আই, সেটাকে বলতেছে পাওয়ার ফ্যাক্টর, পিএফ। ঠিক আছে, বা উল্টা করে বললে পি ইকুয়াল টু পাওয়ার ফ্যাক্টর আসলে পি বাই এস, মানে পি ইজ ইকুয়াল টু এস ইনটু পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, বা পিএফ পাওয়ার ফ্যাক্টর পি বাই এস হুইচ ইজ ইকুয়াল টু cos থিটা ভি মাইনাস থিটা আই। ঠিক আছে, আচ্ছা, বা আসলে এটা যদি চিন্তা করো, একটাকে শূন্য ধরে চিন্তা করো cos থিটা। ঠিক আছে, যেখানে থিটা ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন কি ভোল্টেজ এন্ড কারেন্ট, তাই না? আমার তো বিয়োগফলটা দরকার জাস্ট। আচ্ছা, এখন এইটাকে আরো সুন্দর করে যদি আমি রিপ্রেজেন্ট করি, আচ্ছা, এই থিটা ভি মাইনাস থিটা আই কে এই জন্য কজের ব্র্যাকেটের যে অ্যাঙ্গেলটা, এটাকে বলতেছে পিএফ অ্যাঙ্গেল। পাওয়ার ফ্যাক্টর কজের ব্র্যাকেটের যে অ্যাঙ্গেলটা, এটাকে বলতেছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলের কজ নিলে আমি পাওয়ার ফ্যাক্টর পাওয়া যাবে। এখন ওরা বলতেছে যে জেড এর কথা চিন্তা করো, জেড ইকুয়াল টু ভি বাই আই, ভিএম বাই আইএম করতে পারি, অথবা ভিআরএমএস বাই আরএমএস করতে পারি, কারণ √2 কাটা চলে যাবে। ঠিক আছে, ভি বাই আই ভিআরএমএস বাই আরএমএস থিটা বাই মাইনাস থিটা আই। তাহলে খেয়াল করে দেখো, জেড এর যে অ্যাঙ্গেলটা সেটা আসলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, রাইট? এটা কিন্তু আগেও আমি বলছি, কজের ব্র্যাকেটে যে অ্যাঙ্গেলটা থাকে পাওয়ারের সময়,
ওই অ্যাঙ্গেলটা আর তোমার হচ্ছে জেড এর মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটা একই জিনিস, থিটা বি মাইনাস থিটা আই। তাহলে পাওয়ার ফ্যাক্টর কি? ইজ দ্য কোসাইন অফ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট। ইট ইজ অলসো দ্য কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য লোড ইম্পিডেন্স। বুঝা গেছে? পাওয়ার ফ্যাক্টর কি? cos থিটা বি মাইনাস থিটা আই। ঠিক আছে, এই থিটা বি মাইনাস থিটা আই জিনিসটা কি? এটা হচ্ছে ফেজ ডিফারেন্স বিটুইন voltage and current. Also, this is also the angle of Z. ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে একটা কথা, এই জিনিসটা আমি বলতেছি cos এর ব্র্যাকেটে থিটা বি মাইনাস থিটা আই, এর জায়গায় থিটা আই মাইনাস থিটা বি করলে কিছু আসতে যেত? cos এর ব্র্যাকেটে মাইনাস চিহ্ন কিছু আসে যায় না। সো এই cos থিটা পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 0.8। এটার মানে কি? cos থিটা, থিটা হচ্ছে মানে ভোল্টেজের কারেন্ট মাইনাস ইকুয়াল টু 0.8, থিটা ইকুয়াল টু কি? cos ইনভার্স 0.8। এখন এটা কি পজিটিভ না নেগেটিভ আমরা জানি না, বুঝতেছো? বা উল্টা করে বললে থিটা বি মাইনাস থিটা আই ইজ ইকুয়াল টু cos ইনভার্স 0.8 নাকি থিটা আই মাইনাস থিটা বি ইকুয়াল টু cos ইনভার্স 0.8 আমরা জানি না, কারণ cos এর ব্র্যাকেটে নেগেটিভটা তো খায় ফেলে cos। বুঝতেছো আমার কথা? দেখো cos 30 is equal to √3/2। ইয়েস স্যার, বুঝছি স্যার। cos minus 30 ও Sir, √3/2। তো আমি যদি তোমাকে বললাম যে হোয়াট ইকুয়াল টু, তাহলে এটা অরিজিনালটা কত ছিল? তুমি কি বলবা যে +30 না -30? তুমি কিন্তু জানো না। √3/2 তোমাকে বলে দিলে সেখান থেকে তুমি বলতে পারবে না এটা কি +30 ছিল না -30 ছিল। Yes, সেই sir. জন্য Value পাওয়ার same ফ্যাক্টর আসবে। যখন পাওয়ার ফ্যাক্টর Yes, যখন sir. বলবে তোমাকে √3/2, তখন তোমার সাথে আরেকটা জিনিস বলে দিতে হবে, সেটা হচ্ছে ল্যাগিং না লিডিং। ল্যাগিং না লিডিং, হোয়াট ডাজ দ্যাট মিন? সেটা হচ্ছে এই ডেফিনিশনটা দিছে হচ্ছে কারেন্টের রেসপেক্টে। ল্যাগিং মিন্স কারেন্টটা ল্যাগিং, লিডিং মিন্স পাওয়ার ফ্যাক্টর 0.8 লিডিং। লিডিং মানে হচ্ছে এটা কারেন্টটা লিডিং, বুঝতেছো? তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মানে কি? ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ? Sir, inductive. ও কি ঠিক বলছে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মানে কি? কারেন্ট ল্যাগিং। কারেন্ট ল্যাগিং হচ্ছে ইন্ডাকটিভ, ঠিক বলছে। লিডিং পাওয়ার ফ্যাক্টর মিন্স কারেন্ট লিডিং, ঠিক The আছে? capacitor. তো ক্যাপাসিটর, ইয়েস, কারেন্ট লিডিং। এস, আরএমএস, জেড, বিআই ইত্যাদি ইত্যাদি, এগুলো হিসাব করে অঙ্ক দেখো। আচ্ছা, এরপরে আমাদের অ্যাকচুয়াল যেটা মোর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। কমপ্লেক্স পাওয়ারটা কি এটা একটু দেখাই। আমরা অ্যাপারেন্ট পাওয়ারের ভ্যালু নিছিলাম এস, ঠিক আছে? আর পাওয়ারটা হচ্ছে আমাদের ভি আরএমএস। এখন আর হাফ লিখবো না, সব আরএমএস এ লিখবো। থিটা আমি আর বারবার থিটা বি মাইনাস থিটা আই লিখতেছি না, দুটা বিয়োগফলকে থিটা বলে দিলাম, ঠিক আছে? তো এইটাকে আমরা চাইলে মানে এই জিনিসগুলাকে ফেজরে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি সেটা হচ্ছে পিটাকে আমরা অলরেডি বলছিলাম, সেটা হচ্ছে ভিআই কনজুগেট। কনজুগেটটা কেন দিছি বলতো? ভিআই কনজুগেট করলে, ভিআই কনজুগেট না দিলে কি হবে? ম্যাগনিটিউড গুলা গুণ হবে, অ্যাঙ্গেল গুলো যোগ হয়ে যাবে। কিন্তু এখানে দেখতেছি আমরা ম্যাগনিটিউড গুলা গুণ হবে, অ্যাঙ্গেলটা বিয়োগ হইতে হবে। লিখেই ফেলি, ম্যাগনিটিউড গুলা গুণ হইতে হবে, অ্যাঙ্গেলটা বিয়োগ হইতে হবে। এই জন্য আই এর অ্যাঙ্গেলটা নেগেটিভ করে নিছি। সো ভিআই কনজুগেট করলে আসলে আমরা পাওয়ারে এইটার যদি রিয়েল পার্ট নেই তখন কসটা হয়ে যাবে, ঠিক আছে? আমি একটু আবারও চিন্তা করি। ভিআই কনজুগেট এটা কি হচ্ছে? ভি আরএমএস অ্যাঙ্গেল থিটা ভি ইনটু আই আরএমএস অ্যাঙ্গেল থিটা আই, ঠিক আছে? এটার কনজুগেট। কনজুগেট করলে কি হয়ে যাবে? অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়ে যাবে। সো কনজুগেটটা যদি সরাই দিই তখন অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়ে গেল।
গুণ করলে কি হয়ে যাবে VRMS IRMS অ্যাঙ্গেল থিটা ভি মাইনাস থিটা আই কমপ্লেক্স নাম্বার আর অ্যাঙ্গেল থিটা কি আর কস থিটা প্লাস আর সাইন থিটা তাহলে এটা হয়ে যাবে VRMS IRMS cos থিটা ভি মাইনাস থিটা আই প্লাস জে VRMS IRMS সাইন থিটা ভি মাইনাস থিটা আই। ঠিক আছে, এই যে রিয়েল পার্টটা, এই রিয়েল পার্টটাই আসলে আমাদের পাওয়ার পি এভারেজ। ঠিক আছে, আচ্ছা তো আর এই জিনিসটাকে আমরা ডিক্লেয়ার করে দিলাম কমপ্লেক্স পাওয়ার, মানে ডিফাইন করতেছি নতুন করে। which is equal to s। আগেরটার সাথে পার্থক্য কি, আগে খালি ম্যাগনিটিউডটা রাখছিলাম, অ্যাপারেন্ট পাওয়ার যেটা, অ্যাপারেন্ট পাওয়ারের মধ্যে অ্যাঙ্গেলটা দিই নাই। এখন অ্যাঙ্গেল সহ যদি ডিক্লেয়ার করি কমপ্লেক্স নাম্বার হিসাবে, সেটাকে বলতেছি কমপ্লেক্স পাওয়ার। ঠিক আছে, s ইকুয়াল টু vi কনজুগেট, s ইজ ইকুয়াল টু vi কনজুগেট। s এর যদি রিয়েল পার্টটা নেই সেটাকে বলবো আমরা এভারেজ পাওয়ার বা রিয়েল পাওয়ার, যেটি আমরা যেটা যেই পাওয়ারটা অ্যাকচুয়ালি কনজিউম হচ্ছে। আর ইমাজিনারি পাওয়ারটা যদি নেই এটাকে বলবো রিঅ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে, আমরা একটু দেখি নিচে আসবে s, দেখো এই s হচ্ছে আমাদের vi কনজুগেট, দ্যাট মিন্স থিটা ভি মাইনাস থিটা আই। এরপরে কি হবে, এটা রিয়েল পাওয়ার, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, যে দিয়ে যে পার্টটা। ম্যাগনিটিউড অফ দা কমপ্লেক্স পাওয়ার দ্যাট ইজ কি VRMS ইনটু IRMS, যেটা আসলে আমরা বলতেছিলাম অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে, আচ্ছা অলসো অ্যাঙ্গেল অফ দা অ্যাপারেন্ট পাওয়ার, এই অ্যাঙ্গেল, এটা কোন অ্যাঙ্গেলটা, এটা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা না, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা। এটাকে যখন আমরা রিয়েল আর ইমাজিনারিতে ভাগ করে ফেলবো তখন আমরা এই যে রিয়েল পার্টটা সেটাই হয়ে যাবে আমাদের পি এভারেজ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা আবার অন্য ফরম্যাটে স্যার প্রকাশ আমাদের করতে নেক্সট পারি। ক্লাস স্টার্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাস শেষ করি। আচ্ছা এই তোমাদের ক্লাস টেস্ট কি বুধবারে কয়টা বাজে যেন? স্যার একটাই। একটায়, ঠিক আছে।